মাহবুবের নিতু লেখিকা ত্রিধা আনিকা পর্ব 11। শাহিদা বিষণ্ণ মুখে কেবিন থেকে বের হয়ে এলেন। তার ছেলেটা এমন কেন? কখনো নিজের কষ্ট নিয়ে কিছু বলবে না। এই স্বভাব পেল কোথা থেকে? এই যখন চাকরিটা পেল, যশোরে ট্রেনিংয়ে থাকা অবস্থায় ওর বন্ধুরা পর্যন্ত শাহিদাকে চিঠি লিখেছে। সবাই বলেছে ট্রেনিংয়ে দম বন্ধ করা কষ্ট, রাত দিন কাজ, ভুল হলেই পানিশমেন্ট, প্রচণ্ড মানসিক চাপ, প্রচণ্ড কড়া নিয়ম। ওর অনেক বন্ধু তো মাঝপথে ট্রেনিং ছেড়ে দিয়ে চলে এসেছে, অথচ মাহবুব প্রতিটা চিঠিতে লিখেছে, ভালো আছি মা, খুব ভালো আছি। বাড়ি আসার জন্য একদম ঘ্যান ঘ্যান করবে না, আমি এখানে ট্রেনিং করতে এসেছি মা, নাচানাচি করতে আসিনি। ঘন ঘন চিঠি লিখবে না। তোমার ঘন ঘন চিঠি মানে আমার ঘন ঘন ডিস্টার্ব করবে না মা। ফোন করলেই যদি কাঁদতে হয় তাহলে ফোন করো কেন? যেদিন না কেঁদে ফোন করতে পারবে সেদিন ফোন করবে। শাহিদা নিজে থেকে একবার চিঠিতে লিখেছিলেন, বাবা তোর ট্রেনিংয়ে নাকি খুব কষ্ট হয়। মাহবুব উল্টো জবাব পাঠিয়েছে, এখানে অফিসার তৈরি করছে মা, দেশের জন্য যোদ্ধা তৈরি করছে। বসিয়ে বসিয়ে দই কলা খাওয়ালে তো আর ডিফেন্ডিং আসবে না। ট্রেনিং শক্ত মানে যোদ্ধাও শক্তিশালী। তোমার ছেলে মিনমিনে বিড়াল হয়ে তোমার সামনে বসে বাটিতে চুপচুপ করে দুধ খেলে কি তোমার ভালো লাগবে বলো? একটার পর একটা মিশনে যাব মা, কত কিছু যে করার বাকি। কতই বা বয়স ছেলেটার, তারপরও নৌকার বড় পালের মতো গতি নিয়ে জীবন চালাচ্ছে। সংসার বলো, দায়িত্ব বলো, সব কিছু ঘাড়ে নিয়ে প্রাণপণে সামলাচ্ছে। বাবার অসুস্থতার সময় বিদেশের ট্রেনিংয়ে পর্যন্ত যায়নি। ইথিশার বিয়ের সময় সমস্ত কিছু একা হাতে করেছে। বোনের সব কিছু নিজের হাতে জুগিয়েছে, একটা কিছুতে ত্রুটি রাখেনি। একদিকে বাবার অসুখ আর বোনের বিয়ের সময় করা ধার একা টেনেছে, অন্যদিকে রাতের পর রাত জেগে বসে লোনের কাগজ ছেকেছে। ব্যাংক লোন শোধ করে কি করে কাগজপত্র ফিরিয়ে আনবে, সেজন্য দিনরাত এক করেছে। কাউকে বলেনি একটু পাশে থেকো, কখনো বলেনি একটু বসবো আমি, একটু জিরবো আমি, এত দায়িত্ব আমি কেন নেব। শাহিদা একবার নিজের গয়নাগাটি নিয়ে সামনে গিয়েছিলেন, ধমকে একাকার করেছে, তোমার গয়না আমার কাজে লাগাবো কেন মা? আমার গয়না আবার কিরে, বাড়ির কাগজপত্র ফিরিয়ে আনতে তো দিবি, এসবের মালিকানা তো তোদেরই। মা শোনো, গয়নাগাটি আমার নয়, আমার হলে তো আমি গলায় পরে ঘুরে বেড়াতাম। যে জিনিস আমার নয় তা আমি নেব না। বাড়ির কাগজপত্র ঠিক করছি মালিকানা পাওয়ার জন্য, থাকতে তো হবে নাকি। বাবা মারা গেলে ছেলেরা হাউ হাউ করে কাঁদে, অথচ তার ছেলে পাথর হয়ে সব কাজ করেছে, কোনো আচারের ত্রুটি রাখেনি। ছেলেটার আশেপাশে একটা শক্ত কাঁধ পর্যন্ত পায়নি যে কেঁদে হালকা হবে। শাহিদা প্রায় রাতে ঘরে উকি দিয়ে দেখেছেন, ঘুমোনো মাহবুবের চোখ ভেজা, গাল ভেজা। ডেকে জাগালেই বলেছে, ঘুমের চোখের কি কোনো ঠিক আছে মা? কখন পিছুটি বের হয় আর কখন পানি কে জানে। এরকম ঘুমের সময় আমার ঘরে চুপি চুপি আসবে না প্লিজ। শাহিদা নীরবে সবসময় আল্লাহর কাছে চোখের পানি ফেলেছেন, বারবার করে চেয়েছেন ছেলেটা একটু প্রকাশ করুক ভেতরটা, একটু অন্তত মচকাক, আশেপাশের হাতছানিটুকুকে দেখুক, কাউকে ভালোবাসুক, নিজের ভেতরটা ভাগ করুক, নিজের সব দায়িত্বে কাউকে পাশে নিক। একটা শক্ত হাত, যে হাতের তালুতে ছেলেটা নিজের চাবি মুঠো করে দিয়ে রাতটা অন্তত শান্তিতে ঘুমোতে পারে, বলতে পারে, এটা রাখো তো, সব তুমি দেখবে, আমাকে একদম জ্বালাবে না। কেন ছেলেটা একা বইবে সব? কেন এত কম বয়সে এত বইবার জোর কই তার? নিজেকে সমর্পণ করতে এত কিসের জড়তা, কিসের? একবার কেন ছেলেটা এসে বলে না, মা আমার কষ্ট হচ্ছে, পাগল পাগল হয়ে বিদেশে গেল কিসের জন্য? এসেই ছেলেটা এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ব্যথায় কাতরাচ্ছে, তাও হাসি মুখে বলছে, চলে যাও মা, যেন নিজের ব্যথার কথা বলা খুব লজ্জার। শাহিদা আঁচলে চোখ মুছলেন, অস্পষ্ট গোঙানিতে বললেন, হে আল্লাহ পাক, আমার ছেলের সব কষ্ট তুমি মুছে দাও, আমার ছেলেটাকে আর পাথর করো না। শাহিদা বেরিয়ে যেতেই ইথিশা হুড়মুড় করে কেবিনে ঢুকে পড়ল। ভাইয়া, তুই আমাকে দেখা করতে মানা করেছিস? আমি তোর একমাত্র রক্তের বোন, আমাকে না হয় না বললি, কিন্তু তোর ভাগ্নে ভাগ্নিকে কি করে করলি? তুই তো ওদের একমাত্র মামা। মানা করলাম তাও তো এসেছিস, দেখ এত দেখা দেখির কি আছে বলতো? ইথিশা ওনার কার্নিশে চোখ মুছে মাহবুবের কাছাকাছি এসে বসলো। মাহবুব বিস্মিত হয়ে লক্ষ্য করলো ইথিশার ওনার অন্য কার্নিশ ধরে নিতু লটকে আসে, দুলতে দুলতে সে গান গাইছে। আশ্চর্য, মাহবুব গানের সুরও স্পষ্ট শুনতে পাচ্ছে।
ডেগেরও ভেতরে ডাইলে চাইলে উতরাইলে গো সই। এই গানের কথাগুলো নিতু পেল কোথায়? মাহবুবের মনে প্রশ্ন আসার সঙ্গে সঙ্গেই নিতু চোখ পাকালো। গান কি শোনেন আপনি? শুনলে তবেই না জানতেন। মাহবুব ইশারায় নিতুকে একটা ধমক দিতে চাইল। নিতু তার আগেই দোল খেয়ে চট করে ইতিশার পেছনে চলে গেল। মাহবুব দীর্ঘশ্বাস ফেলল। নিতুটা তাকে পাগল করেই দিল শেষ পর্যন্ত। এতদিন ঘুমের মধ্যে স্বপ্নে আসতো, এখন তো জেগে থাকতে সবসময় অন্য মানুষে ভর করে কাছে চলে আসছে। ইতিশা ফোফাতে ফোফাতে বলল, আমার মনে হয় জানিস ভাইয়া, তুই হয়তো সুইসাইড অ্যাটেম্প্ট করছিস। হয়তো। মাহবুব রাগে কেঁপে উঠে নিজেকে সামলালো। বিস্মিত কণ্ঠে বলল, সুইসাইড অ্যাটেম্প্ট কেন করব? মানুষ কখন মরতে চায়? যখন নিজের জীবন তার কাছে অপ্রিয় হয়ে যায়। তুইও নিশ্চয়ই এত কিছু সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিস। বাবার অসুস্থতায় এত এত ধার দেনার মধ্যে আমার বিয়ে, তারপর বাবার চলে যাওয়া, এখন আবার। ইতিশা মূল কারণটা বলতে গিয়ে থেমে গেল। সে মন থেকে চায় কারণটা সত্যি না হোক, কিছুতেই না হোক। নিতু কিছুতেই ভাইয়াকে কষ্ট দিতে পারে না। এত ফ্যাসফ্যাস করবি না, এটা একটা দুর্ঘটনা। শরীর দুর্বল ছিল, পা ফসকে পড়ে গেছি। ইতিশা মনে মনে বলল, আমাকে উল্টাপাল্টা কিছু বোঝাবি না। আমি জানি তুই এত কষ্ট পাচ্ছিস নিতুর জন্য। হয়তো মরতে চাসনি, কিন্তু এই যে চোখ মুখ গর্তে দাবিয়ে দুঃখ পাচ্ছিস, সেটা তো নিতুর বিরহেই। ইতিশা ভয়ে ভয়ে বলল, আচ্ছা নিতু এমন কাউকে না জানিয়ে চলে গেল কেন হঠাৎ? কোনো ঝামেলা হয়েছিল? জিজ্ঞেস করেছিলি? মাহবুবের মুখ তেতো হয়ে গেল। মানে, তোর আর নিতুর মধ্যে ঝামেলা হলেই বিদেশ গিয়ে থাকতে হবে? এরকম হলে তো পৃথিবীর সবাই বিদেশে থাকতো। সবার ব্যাপার আর তোর ব্যাপার আলাদা ভাইয়া। কেন, আমি কি মানুষ না? মানুষ, তবে হৃদয় ছাড়া। ভালোবাসার হৃদয়টাই দরকার, ওটাই তো নেই তোর। মগজে ভালোবাসতিস, একতলার ভালোবাসা তাই দোতলায় পৌঁছাচ্ছে না। তুই তো হৃদয় দিয়ে বেসেছিলি, কী লাভ হলো? একটা জলজান্ত গাধা বগলে নিয়ে ঘুরছিস। ভালোবেসে কাউকে পেলে যে লাভটা হয়, সেটা কাউকে দেখানো যায় না ভাইয়া। তবে এত বেশি লাভ হয় যে সেটা দেখা গেলে মানুষ কোটি কোটি টাকার বিজনেস ছেড়ে দিয়ে শুধু ভালোবাসতো। এই বিশ্ব অর্থনীতি তখন কি করে চলতো বল? সৃষ্টিকর্তা তাই এটা অদৃশ্য রেখেছেন। তবে যারা এর লাভ টের পেয়ে যায় একবার, তাদের কাছে এই পৃথিবীর সব কিছু তুচ্ছ হয়ে যায়। সব কিছু, এমনকি নিজের প্রাণটাও। মাহবুব বা হাতে চুল টেনে ধরল ইতিশার। এত লেকচার দিচ্ছিস যে? ইতিশা কোকিয়ে উঠে বলল, ছাড় তো, লাগছে। মাহবুব চুল ছেড়ে দিল। এখন যা ইথি, কথা বলতে ভালো লাগছে না। চোখের সামনে থেকে বিদায় হ। যাওয়ার আগে তোর ওড়নাটা একটু ঝেড়ে ফেলতো। ওড়না ছাড়বো কেন? ওড়নায় কি? না ঝাড়লে না ঝাড়বি। তোর যদি ওড়নায় লটকন নিয়ে হাঁটতে মন চায়, হাঁট, যা। ইতিশা ওড়নাটা ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখলো লটকনটা কি। কি বলিস? মাহবুব মৃদু স্বরে বলল, এসে থেকে সব জায়গায় নিতুকে দেখছি, এভরিহোয়ার এভরি টাইম। অথচ তাকে দেখো দিব্যি বদলে যাওয়া বিদেশিনী সেজে ভালো আছে। এত মিস করছি। ইতিশা দরজায় গিয়ে তোতলাতে তোতলাতে বলল, ভাইয়া তুই কি নিতুর সঙ্গে মিটমাটের কোনো ব্যবস্থা করে এসেছিস? এত অভিমান যে করে আছে, সেটা যদি পরে আর না ভাঙে? তার অভিমান কে চায় ভাঙাতে? আমি তো এখানে ফ্রি বসে বসে ঘুমোচ্ছি না, এত ব্যস্ততার মধ্যে আছি। অবশ্য গরম পানি তাড়াতাড়ি বরফ হয়, যত অভিমান তত তাড়াতাড়ি অনুরাগও পাবি। আমি কারো অনুরাগ চাই না ইথিশা। আমি কিন্তু জানি ভাইয়া, তুই মনে মনে অনেক কিছু ভেবে ফেলেছিস। তবে যা করবি নিজেকে সামলিয়ে কিন্তু। বাপের টাকার অভাব নেই তো, চোখের নিমেষে সব করতে পারছে। ওখানে খুব ভালো আছে নিতু, দেখতে কি যে সুন্দর হয়েছে। আমার তো মনে মনে সন্দেহ হচ্ছে রে ইথি, ওখানে খুব বড়লোক কাউকে পেয়ে গেছে কিনা। ইতিশা ধীরে স্বরে বলল, নিতু শাড়ি গয়নায় বিক্রি হওয়া মানুষ নয়, তুই জানিস ভালো করে। নিতুর দাম তোকে অন্যভাবে দিতে হবে, অন্য কিছুতে। আমার যা আছে আমি তাতেই কিনবো, দামকে যাচাই করতে যাচ্ছে। যা দাম দেব তাতেই আসতে হবে আমার জীবনে। তুই যা ইথি। ইতিশা আরও কিছু বলতে যাচ্ছিল, মাহবুব হাত ইশারায় চুপ দেখালো। ইতিশা দরজায় যেতেই মাহবুব স্নেহে ভিজে আসা কণ্ঠে বলল, ইথি শোন, এই ব্যাপার নিয়ে নিতুকে কখনো কিছু বলিস না, ফর গডস সেক। আমার সমস্যা আমি আমার মতো করে মেটাবো। আরেকটা কথা, হুটহাট জার্নি করবি না এখন, বি কেয়ারফুল। অ্যাডভান্স স্টেজে আসিস। আমি মরলে একজন মরবো, তুই মরলে তো দুজন শেষ।
ইতিশা ফিসফিস করে বলল, নিজের জীবনের এই এত বড় ঝড় একা একা সামলাচ্ছিস, অথচ যার জন্য এত ঝড় সেই তো অনেক দূরে। এবার তো তাকে পাশে পাবার জন্য এগো ভাইয়া, এবার ডাক তাকে। আর কত এরকম ঝামেলায় ঝামেলায় তো তোরা দুজনে জীবন শেষ করে ফেলবি। মাহবুব চুপ বন্ধ করে ঘুমোবার চেষ্টা করলো। ঘুম আসছে না। বুকের ভেতরের ধূপধাপ যেন এখন আরও প্রকট হয়েছে। শরীরের ব্যথাগুলো বুকের ধূপধাপে টের পাওয়া যাচ্ছে না। মাহবুব জোর করে চোখ বন্ধ করে রাখলো কিছুক্ষণ। যে করেই হোক ঘুমোতে হবে, জাগ না থাকলে আশপাশ জুড়ে নিতু আর নিতু, সে আর পারছে না। শোভান সাহেব, ইরফান সাহেব মাহবুবের সঙ্গে দেখা করতে এলেন বিকেলেই। শোভান সাহেব আহত গলায় বললেন, আমরা সকালে এলাম যখন তুমি ঘুমে, ভেতরে অ্যালাউ করলো না। তোমার মা দেখা করে যাওয়ার পর শুনলাম ভালো ছেলে বেড়াতে গেলে, অথচ এখন। শোভান সাহেব গম্ভীর স্বরে বললেন, ওখানেও তো জ্বর সেরে একসঙ্গে ভালো ফিরলাম, ফ্ল্যাটেও তো তুমি একদম ফিট ছিলে, নেমেই কি হলো বলো তো? আমি তো বারবার জিজ্ঞেস করলাম খারাপ লাগছে কিনা, মিথ্যে বললে আমাদের। আসলে মামা, আমি নিজেও বুঝতে পারিনি শরীর এত খারাপ করে যাবে। ওখানে গিয়েও জ্বর হলো, এত ভুগলে তুমি? মাহবুব মনে মনে বলল, ভুগবো না? আপনাদের বাড়ির মেয়ের কারণে তো আমি একটুর জন্য মরিনি। যা বদলেছে। নিতু তো ওখানে বারবার বলেছিল আমাকে, তোমার একটা থরো চেক আপ জরুরি। মাহবুব খুব অপ্রস্তুত বোধ করতে লাগলো। ওনারা নিতুকে বলে দেননি তো তার এই দুর্ঘটনার ব্যাপারে? মাহবুব আড়ষ্ট গলায় জিজ্ঞেস করলো, মানে মামা, আমি যে হাসপাতালে, সে কথা নিতুকে জানানোর দরকার নেই। বাচ্চা মানুষ ভিনদেশে একা একা থাকছে, এসব খবর দেওয়া ঠিক না। শোভান সাহেব আর্দ্রকণ্ঠে বললেন, নিতুকে বলিনি এখনও। আসলে ও নিজে কিছু একটা ঝামেলায় আটকে আছে, তাই কদিন ফোন করার সুযোগ পায়নি। তুমি এসব নিয়ে ভেবো না বাবা, নিজে বরং তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আল্লাহ যাতে তোমার তাড়াতাড়ি ভালো করেন, আমরা সবাই শুধু এই দোয়াই করছি। শোভান সাহেব মাহবুবের মাথায় নিবিড় করে হাত রাখলেন, মমতা মাখানো স্বরে বললেন, দোয়া করি আল্লাহ পাক তোমাকে তাড়াতাড়ি সুস্থ করুক। মাহবুব মনে মনে বলল, আর সুস্থ আপনার দোয়া করলে কি হবে, আপনাদের মেয়ে তো আমার বুকে পাড়া দিয়ে আছে। আমি একরকম ভেবে ওর সঙ্গে কথা বলতে ছুটে গেলাম, কিন্তু গিয়ে দেখলাম এটা সেই আগের নিতু নেই, পুরো দস্তর ভিন্ন মানুষ। মেন্টাল শকটা এত বেশি হয়ে গেছে আমার জন্য, কি করে যে কাটিয়ে উঠবো আল্লাহই জানে। শোভান সাহেব যাওয়ার আগে মাহবুবের পাশে এসে দাঁড়ালেন, যত্ন করে আবার হাত রাখলেন মাহবুবের মাথায়। গলা নামিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো বিষয়ে চিন্তিত? আমার কেন যেন মনে হচ্ছে তুমি ভীষণ মেন্টাল স্টেজে আছো। মুহূর্তের জন্য মাহবুব খুব লজ্জিত বোধ করতে লাগলো। মামাকে কিছু আন্দাজ করতে পারছেন? মাহবুব ঘাবড়ানো স্বরে বলল, স্ট্রেস তো মামা একটু আছেই, এমনিতেই আমি 2বার করে মেডিকেলে লিভে আছি। এবার ফিরে জয়েন না করলে সমস্যায় পড়ব। তাছাড়া আমার একটা ট্রেনিংও আছে সামনে। আগে নিজে সুস্থ হও, তারপর সব নিয়ে ভাববে। আমরা আমাদের ছেলেটাকে আগে সুস্থভাবে বাড়ি ফিরতে দেখতে চাই। রুবা নিতু দুজনেই ছেড়ে থাকছে আমাদের, এখন যদি তুমিও। শোভান সাহেব চোখ মুছলেন, একটু থেমে আবার বললেন, আমরা তোমাকে রুবা বা নিতুর মতোই ভালোবাসি বাবা। ওরা দুজনে দূরে চলে গেল, আমরা কিন্তু তোমাকে আঁকড়ে ধরে আছি। এখন তুমি যদি হাসপাতালে থাকো, আমরা কি করে ভালো থাকি? এইবার থেকে নিজের একটু যত্ন নাও বাবা, আর কোনো স্ট্রেস তুমি নেবে না। মাহবুব দীর্ঘশ্বাস ফেলল। যে বাড়ির সবাই তাকে এত ভালোবাসে, সেই বাড়ির মেয়েই কিনা তার গলায় ফাঁসি বাঁধিয়ে রাখছে। নিতুটাও কি পারে না এমন করে মাহবুবকে ভালোবাসতে? পারে না ছুটে এসে মাহবুবের গলা জড়িয়ে ধরতে? এই যে অসুখে ব্যথায় সে বারবার করে ভুগছে, কার জন্য? সারা জীবন যার হাসপাতালে ভর্তি হতে হলো না, নিতু চলে যাওয়ার পর 2বার করে সে মরতে মরতে হাসপাতালে ভর্তি হলো। এত অসুস্থতা তো কখনোই পায়নি মাহবুবকে। এই অসুখের পিছনে দায়ী কে? নিতু আর নিতু বিষয়ক দুশ্চিন্তা।